প্রিয় শিক্ষার্থী, স্বাগত সবাইকে বৃত্ত দ্বিতীয় লেকচারে। তো প্রথম লেকচারে আসলে বৃত্তর বেসিক কিছু আলোচনা করা হয়েছে, সেই ভিডিওটা অলরেডি আপলোড করা আছে। যারা সেই ভিডিওটা মিস করেছে দয়া করে সেটা দেখে আসলে হবে কি এই লেকচারটার অনেক কিছু তুমি বুঝতে পারবে, নইলে হয়তো বা প্রথম দিকে কিছু বেসিক তুমি মিস করে যাবে। তো এখানে আমরা যে ব্যাপারটা দেখব মূলত একটা বিন্দুর সাপেক্ষে বা বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান। তো এখানে বেসিক্যালি যেটা করা হবে, আমাদের হয়তো একটা বৃত্ত দেওয়া থাকবে বা বৃত্তের ইকুয়েশন দেওয়া থাকবে, সেক্ষেত্রে আরেকটা বিন্দু দেওয়া থাকবে। তো বলা হবে যে এই বৃত্তের সাপেক্ষে এই বিন্দুটির অবস্থান, অর্থাৎ বিন্দুটি বৃত্তের ভিতরে নাকি বাইরে নাকি বৃত্তের উপরে অবস্থিত। তো উপরে বলতে এক্স্যাক্টলি বোঝানো হচ্ছে যে বৃত্তের পরিধির উপরে। তো আমরা নর্মালি যে ব্যাপারটা বুঝি যে একটা সরলরেখা, আমি উদাহরণ হিসেবে যদি একটা সরলরেখা চিন্তা করি, যে এই সরলরেখাটার সমীকরণ আমরা আদর্শ সমীকরণ সবাই মোটামুটি জানি। তো আমি জাস্ট ধরে নিচ্ছি যে সরলরেখাটার সমীকরণ 2x + 3y + 1 = 0। এখন এই সরলরেখার উপরের একটা বিন্দু, এই সরলরেখার উপরের একটা বিন্দু, তার অর্থটা কি আসলে? আমি যদি মনে করি যে সেই বিন্দুটার সমীকরণ আলফা বিটা, তো আলফা বিটা সমীকরণ অর্থাৎ আলফা বিটা এই বিন্দুটা এই সরলরেখার উপরে অবস্থিত, এই কথাটার অর্থটা কি আসলে? এই কথাটার অর্থ হচ্ছে এই বিন্দু দ্বারা এই সরলরেখা স্যাটিসফাইড হবে। অর্থাৎ স্যাটিসফাইড বলতে কি, আমি আলফা বিটার মান যদি এক্স এবং ওয়াইয়ের জায়গায় বসাই, তো সমীকরণটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হবে। এই কথাটা প্রযোজ্য শুধুমাত্র যে সরলরেখার ক্ষেত্রে, বিষয়টা এমন না, এটা প্রযোজ্য বৃত্ত বা পরাবৃত্ত, উপবৃত্ত, যেগুলো আমরা সেকেন্ড চ্যাপ্টারে সেকেন্ড পার্টে পড়বো নর্মালি, কোনিক্সের ভিতরে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। তো ইকুয়েশন যেটাই হোক, একটা বিন্দু সেই দ্বারা সেই ইকুয়েশন স্যাটিসফাইড বা সিদ্ধ হয়, বা সেই কথাটার অর্থ হচ্ছে ওই বিন্দুটা এক্স্যাক্টলি ওই সরলরেখা বা ওই পরাবৃত্ত বা ওই উপবৃত্তের উপরে অবস্থিত। তেমনি এখন যদি একটা বৃত্ত আমি কল্পনা করি, যে একটা বৃত্তর সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান, অর্থাৎ একটা বৃত্ত আমি চিন্তা করলাম যে এই বৃত্তটার সমীকরণ ax² বা আমি নর্মালি চিন্তা করতেছি x² + y² + 2gx + 2fy + c = 0। বৃত্তটার কেন্দ্র আমি চিন্তা করছি ও। আগের ক্লাস যারা করেছে তারা অলরেডি বুঝতে পারতেছে, যদি এইটা হয় বৃত্তের সমীকরণ, তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্কটা হবে -g, -f। এখন একটা বিন্দু, আমি আবারও একই কথা, আমি যদি একটা এই বৃত্তের পরিধির উপরের একটা বিন্দু নিয়ে চিন্তা করি, যে আলফা, বিটা, আমি যদি চিন্তা করি যে এই বিন্দুটার স্থানাঙ্ক আলফা বিটা, এটা হওয়ার অর্থটা হচ্ছে এই আলফা বিটা বিন্দু দ্বারা আমার এই বৃত্তের ইকুয়েশনটা এক্স্যাক্টলি স্যাটিসফাইড হবে। স্যাটিসফাইড হওয়ার অর্থটা কি, যে x² + y² + 2gx + 2fy + c = 0। এটা স্যাটিসফাইড হওয়ার অর্থটা কি? অর্থটা হচ্ছে এই আলফা বিটা বিন্দুটা যদি আমি এক্স এবং ওয়াইয়ের জায়গায় বসাই দিই, অর্থাৎ সেক্ষেত্রে যেটা হবে α² + β²। আমি এগুলো আলফা বিটা জাস্ট অ্যাজিউম করে নিছি, তো এগুলো আসলে একটা পয়েন্ট দেওয়া থাকবে, যেমন 2, 3 বা 1, -1, এই ধরনের একটা পয়েন্ট দেওয়া থাকবে, বিন্দু দেওয়া থাকবে। তো α² + β² + 2g আলফা + 2f বিটা + c = যদি 0 হয়, অর্থাৎ এই ভ্যালুটা যদি 0 হয়, তাহলে এই বিন্দুটা আমি বলতে পারি কি এক্স্যাক্টলি বৃত্তের উপরে অবস্থিত। অর্থাৎ আমি জাস্ট এখন সিম্পল করি জিনিসটাকে, যে x² + y², অর্থাৎ এই বৃত্তের ইকুয়েশনে আমি সিম্পলি বিন্দুটাকে যদি স্থাপন করে দেখি যে না, এটা এক্স্যাক্টলি 0 আসছে, তার মানে কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, তার অর্থ এই বিন্দুটা বৃত্তের একদম উপরে অবস্থিত। এখন যদি এটা একদম 0 না আসে, এটা যদি >0 আসে, >0 বলতে 1, 2, 3, 4 বা 0-র চেয়ে বড়, এক কথায় পজিটিভ কোনো ভ্যালু বা পজিটিভ কোনো কোয়ান্টিটি, এটা যদি পজিটিভ কোনো ভ্যালু আসে, আমি এই বিন্দুটা বসাই দিয়ে সেক্ষেত্রে আমি বুঝবো যে এই বিন্দুটা বৃত্তের উপরে না, বৃত্তের বাইরে কোথাও অবস্থিত। আর যদি দেখি যে এটা আমি বিন্দুটা বসায় ক্যালকুলেট করে যদি এই ভ্যালুটা নেগেটিভ আসে, অর্থাৎ <0 আসে, যদি নেগেটিভ আসে, সেটার অর্থ ওই বিন্দুটা এই বৃত্তের ভিতরে অবস্থিত। তাহলে এখান থেকে টোটাল 3টা সিদ্ধান্ত নেওয়া যাবে। সিদ্ধান্ত 3টা কি, যদি একটা বিন্দু বা একটা বৃত্ত সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান আমাদেরকে কখনো বের করতে বলে, বা কখনো এমসিকিউতে হয়তো অনেক সময় প্রশ্ন করতে পারে, সেক্ষেত্রে আমরা যে সিদ্ধান্তগুলো আসতে পারি সেটা হচ্ছে ওই বিন্দুটা আমরা সরাসরি বৃত্তের ইকুয়েশনে বসাই, ক্যালকুলেশন করে যদি মানটা এক্স্যাক্ট 0 আসে,
তার অর্থটা হচ্ছে বিন্দুটা বৃত্তের একদম উপরে অবস্থিত বা পরিধির উপর অবস্থিত। যদি দেখি জিরোর চেয়ে ছোট কোনো ভ্যালু আসছে বা নেগেটিভ কোনো ভ্যালু আসছে, তার অর্থটা হচ্ছে বিন্দুটা ওই বৃত্তের ভিতরে অবস্থিত। আর যদি দেখি যে না, সেই মানটা জিরোর চেয়ে বড় অর্থাৎ পজিটিভ কোনো ভ্যালু আসছে, তার অর্থটা ওই বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। যেমন এখানে বলা আছে যে x² + y² + 2x - 4y + 1 = 0 বৃত্তের সাপেক্ষে 1, 2 বিন্দুর অবস্থান কোথায়। অর্থাৎ এই প্রশ্নে যেটা চাওয়া হয়েছে, জানতে চাওয়া হয়েছে যে এই বৃত্তের সাপেক্ষে 1, 2 বিন্দুটার অবস্থান কোথায়, অর্থাৎ বিন্দুটা কি বৃত্তের ভিতরে নাকি বৃত্তের উপরে নাকি বৃত্তের বাইরে। তো আমরা যে ব্যাপারটা দেখলাম একটু আগে, বিন্দুটার মান আমরা সরাসরি বৃত্তের ইকুয়েশনে বসাই দিয়ে দেখব কত আসে। তো x² + y² + 2x - 4y + 1। তো এখানে আমরা যে জিনিসটা বসাবো 1, 2 এই পয়েন্টটার ভ্যালু। তো আমরা x² না লিখে আমরা সরাসরি লিখতে পারি 1² + 2² কেন, y এর ভ্যালু 2, 1² + 2² + 2 × 1 - 4 × 2 + 1। জাস্ট এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে দেখব। এই ভ্যালুটা ক্যালকুলেট করে দেখি, যদি এক্স্যাক্ট 0 আসে তাহলে সেটা বৃত্তের উপরে অবস্থিত, যদি 0-এর চেয়ে কম হয় তাহলে ভিতরে এবং 0-এর চেয়ে বেশি হলে বাইরে। তো এই ভ্যালুটা ক্যালকুলেট করলে কত আসবে, ক্যালকুলেট করলে আসে এখান থেকে বেরোবে 4, তার মানে 1 + 4 + 2 - 4 4 2 8 + 1, অর্থাৎ 4 2 6 7, 7 আর 1 পজিটিভ 8 আর এখানে নেগেটিভ 8। সো এই ভ্যালুটা অ্যাকচুয়ালি আসে 0। 1, 2 ভ্যালু 1, 2 বিন্দুটা এই বৃত্তে বসায় ক্যালকুলেট করে আসছে 0। তার মানে আর এখানে বলার অপেক্ষা রাখে না, 1, 2 এই বিন্দুটা এই বৃত্তর একদম উপরে অবস্থিত। এখন 1, 2 বিন্দু না দিয়ে আমরা যদি অন্য কোনো একটা বিন্দু দিয়ে চেক করি, অর্থাৎ এখানে 1, 2 না দিয়ে আমার হয়তো ইচ্ছা হলো আমি 2, 2 বিন্দুটা দিয়ে চেক করব যে 2, 2 এই বিন্দুটা কি বৃত্তের উপরে অবস্থিত নাকি বৃত্তের ভিতরে অবস্থিত নাকি বাইরে অবস্থিত। সেক্ষেত্রে 2, 2 বিন্দু দিয়ে যখন আমি চেক করব সেক্ষেত্রে আর ওই 1, 1 বিন্দু দিয়ে কাজ হবে না, আমাদের দরকার 2, 2 বিন্দু। তো আমি আবারও এই ভ্যালুটা ক্যালকুলেট করে দেখব। সেক্ষেত্রে এটা হবে 2² + 2² + 2 × 2 - 4 × 2 + 1। এবারে এই ভ্যালুটা দেখব কত, এখান থেকে বেরোবে কত, এখান থেকে বেরোবে 4 + 4 + 2 2 গুণ করলে 4 - 4 2 8 + 1, অর্থাৎ 4 4 8 4 12 আর 1 13 - 8, অর্থাৎ ভ্যালুটা এক্ষেত্রে একটা পজিটিভ কোয়ান্টিটি আসবে, পজিটিভ কিছু একটা আসবে ভ্যালুটা, অর্থাৎ এক্ষেত্রে আসবে +5। অর্থাৎ 2, 2 বিন্দু আমি বৃত্তে বসায় আমরা দেখলাম যে আমাদের রেজাল্ট আসলে পজিটিভ। তার অর্থটা কি, 2, 2 বিন্দুটা এই বৃত্তের উপরে অবস্থিত ডেফিনেটলি না, উপরে অবস্থিত হলে এক্স্যাক্ট 0 হইতো। যেহেতু পজিটিভ কোনো ভ্যালু আসছে বা 0-এর চেয়ে বড়, আমরা বলতে পারি যে 2, 2 বিন্দুটা এই বৃত্তের বাইরে অবস্থিত। এমনি করে আমাদের এখানে র্যান্ডম যে কোনো একটা বিন্দু বা অন্য কোনো একটা ইকুয়েশন দিয়ে যদি আমাদেরকে জাস্ট চেক করতে বলে যে এই বৃত্তের সাপেক্ষে এই বিন্দুটির অবস্থান কোথায়, তো আমরা খুব সহজেই সরাসরি বৃত্তের ইকুয়েশনে আমাদের সেই যে বিন্দুটা দিয়ে চেক করতে বলবে সেই বিন্দুর মানটা বসাই দিয়ে ক্যালকুলেশন করে যদি দেখি 0 আসে তাহলে বৃত্তের একদম উপরে অবস্থিত, 0-এর চেয়ে বড় অর্থাৎ পজিটিভ কোনো ভ্যালু আসা মানে বৃত্তের বাইরে অবস্থিত, আর এখানে নেগেটিভ কোনো ভ্যালু আসার অর্থটা হচ্ছে ওই বিন্দুটা আমাদের সেই বৃত্তের ভিতরে অবস্থিত। এরপরের একটা খুব সামান্য একটা বিষয় আসছে, অনেক সময় এমসিকিউতে প্রশ্ন হয়েই থাকে যে বাস্তব বৃত্ত, অবাস্তব বৃত্ত এবং বিন্দু বৃত্ত। তো বিষয় তিনটা খুবই সিম্পল। আমরা গত ক্লাসে দেখেছি বা গত লেকচারে দেখেছি যে আমাদের যদি একটা বৃত্ত সমীকরণ দেওয়া থাকতো, আদর্শ বৃত্তের সমীকরণ দেওয়া থাকতো, যেমন x² + y² + 2gx + 2fy + c = 0। তো এই টাইপের যদি একটা ইকুয়েশন দেওয়া থাকে, এটা বৃত্তের ইকুয়েশন, বৃত্তের ইকুয়েশনের বৈশিষ্ট্য বা কোন কোন ইকুয়েশনকে আমরা বৃত্তের ইকুয়েশনে বলতে পারবো, এই সমস্ত কিছু আমি প্রথম ক্লাসে কভার করেছি। তো এইটা যদি বৃত্তের ইকুয়েশন হয়, এটার কেন্দ্র কত, এটার কেন্দ্র আমরা গত ক্লাসে এটাও দেখেছি, এটার কেন্দ্র -g, -f, অর্থাৎ কেন্দ্রের ভুজ -g এবং কেন্দ্রের কোটি -f, এবং এটার ব্যাসার্ধ কি ছিল, এটার ব্যাসার্ধ ছিল r, অর্থাৎ ব্যাসার্ধ r ছিল √g² + f² - c। এই বিষয়গুলো কিভাবে হয় সেটা আশা করি আগের লেকচার দেখলে আর কোনো সমস্যা হবে না এই বিষয়ে। তো এখন একটা বৃত্তের ব্যাসার্ধ r, এই ভ্যালুটা √g² + f² - c। এখন আমরা যদি জাস্ট এই ভ্যালুটা নিয়ে একটু কাজ করি যে g² + f² - c, g² + f² - c,
জি, এফ এবং সি এই ভ্যালুগুলো আমি কোথায় পাবো? আসলে এই ভ্যালুগুলো আমাকে প্রোভাইড করাই থাকবে। একটা বৃত্ত যখন দেওয়া থাকবে, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এই রিলেটেড একটা বৃত্ত যখন দেওয়া থাকবে, তখন আমি খুব সহজে এখান থেকে জি, এফ এবং সি এই তিনটা ভ্যালুকে অ্যাক্সেস করতে পারবো। তো এই তিনটা ভ্যালু যখন আমার জানা আছে, তখন আমি এই রুটের ভিতরের এই প্রপার্টিটা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো, যেমন জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এই ভ্যালুটা। এখন এই ভ্যালুটুকু জাস্ট ক্যালকুলেট করে যদি আমি দেখি যে এটা জিরোর চেয়ে বড় কিছু আসছে, অর্থাৎ পজিটিভ কোনো কোয়ান্টিটি আসছে জিরোর চেয়ে বড়, যেমন 5, 6, 7, 1, 2 বা পজিটিভ কোনো একটা ভ্যালু, সেটা ফ্র্যাকশানও হতে পারে বা যে কোনো কিছু মূলদ অমূলদ যা খুশি হতে পারে, কিন্তু জিরোর চেয়ে বড়। এটা জিরোর চেয়ে বড় হওয়ার অর্থটা কি? রুট ওভারের ভিতরে একটা পজিটিভ ভ্যালু, অর্থাৎ সেই ভ্যালুটা যাই হোক না কেন, রুট ওভার এখন একটা ফ্র্যাকশন আসুক আর যাই আসুক, কিছু একটা ভ্যালু তো আসবে অ্যাটলিস্ট, ওই ভ্যালুটাই হবে আমার ওই বৃত্তটার রেডিয়াস। অর্থাৎ এক্ষেত্রে বৃত্তটা আসলেই এক্সিস্ট করে বা বাস্তবেই বৃত্তটা আছে। সো এই ভ্যালুটা যদি আমি দেখি যে জিরোর চেয়ে বড় বা পজিটিভ কোনো, ওই ধরনের বৃত্তকে আমি বলবো বাস্তব বৃত্ত। ক্লিয়ার বিষয়টা? এখন অবাস্তব বৃত্ত তাহলে আমি কাকে বলবো? বিষয়টা অলরেডি বুঝে যাওয়ার কথা যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এই কোয়ান্টিটিটা, অর্থাৎ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এই ভ্যালুটুকু যদি আমি দেখি যে জিরোর চেয়ে ছোট বা নেগেটিভ কোনো ভ্যালু, নেগেটিভ হওয়ার অর্থটা কি? এই ভ্যালুটা যখন নেগেটিভ হবে, তার মানে বিষয়টা এমন হয়ে যাচ্ছে যে রুট ওভারের ভিতরে নেগেটিভ কোনো কিছু বা নেগেটিভ কোনো ভ্যালু। এখন রুট ওভারের ভিতরে নেগেটিভ কোনো ভ্যালু, যাদের অলরেডি আইডিয়া আছে বা অনেকেই হয়তো জানা নাই বা জানা আছে যে রুট ওভারের ভিতরে নেগেটিভ কোনো কিছু, এটা আসলে বাস্তবে কোনো ভ্যালু নেই। তো যাদের কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স সেকেন্ড ইয়ারের কমপ্লেক্স ওই অধ্যায়টা পড়া আছে, তারা হয়তো বুঝতে পারতেছে যে এটার আসলে বাস্তবে কোনো ভ্যালু নাই। তো এই ধরনের বৃত্তকে আমি বলবো অবাস্তব বৃত্ত। অর্থাৎ এই ধরনের বৃত্তর আসলে বাস্তবে এর কোনো এক্সিস্টেন্স নাই। যেমন বাস্তব বৃত্তটা আমাদের ফিজিক্যাল একটা এক্সিস্টেন্স আছে। তো এই ভ্যালুটা যখন নেগেটিভ আসবে বা এটা নেগেটিভ আসার অর্থ রুট ওভারের ভিতরে নেগেটিভ কোনো কোয়ান্টিটি, তো এটার তো আসলে বাস্তবে এটার কোনো এক্সিস্টেন্স নাই। সো এই ধরনের বৃত্তকে আমি বলবো অবাস্তব বৃত্ত। তাহলে বিন্দু বৃত্ত কাকে বলবো? বিন্দু বৃত্ত বলবো যে এই ভ্যালুটা যদি এক্স্যাক্টলি জিরো আসে, যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা যদি এক্স্যাক্ট জিরো আসে। এখন এটা এক্স্যাক্ট জিরো আসার মানে কি? এটা জিরো আসার অর্থ হচ্ছে রুট ওভার জিরো, অর্থাৎ এটা জিরো আসার অর্থ আমাদের রেডিয়াস আর জিরো। এখন একটা বৃত্ত রেডিয়াস আর জিরো, তার অর্থটা কি? আমরা যেমন নর্মালি একটা বৃত্ত, এই বৃত্তের রেডিয়াস কিছু হলেও অন্তত আছে, যেটা 1, 2, 3 যাই থাক অন্তত, বা 0.00001, অ্যাটলিস্ট কিছু একটা রেডিয়াস আছে। কিন্তু একটা বৃত্তের রেডিয়াস জিরো হওয়ার অর্থটা কি? জিরো হওয়ার অর্থ হচ্ছে ওর যেটাই কেন্দ্র ওইটাই আসলে বৃত্ত, এখানে ওর কোনো ব্যাসার্ধই নাই। ব্যাসার্ধ কারণ কি? ব্যাসার্ধ জিরো। এই ভ্যালুটা জিরো আসার অর্থ কি? রুট ওভার জিরো মানে সেটা আরেকটা বড় সড়ো জিরো, তার মানে আর ইকুয়াল টু জিরো, অর্থাৎ এটা তো রেডিয়াসই নাই, রেডিয়াস শূন্য। তো এই ধরনের বৃত্তকে আসলে বলা হচ্ছে পয়েন্ট সার্কেল বা বিন্দু বৃত্ত। তো আমাদের এই ভ্যালুটার উপর আসলে ডিপেন্ড করছে যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, রুট ওভার সহ না, রুট ওভারের ভিতরের কোয়ান্টিটিটা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এই ভ্যালুটা যদি জিরোর চেয়ে বড় হয় বা পজিটিভ হয়, তার মানে সেটা বাস্তব বৃত্ত, অর্থাৎ বাস্তবে এই বৃত্তের এক্সিস্টেন্স আছে। যদি সেটা জিরোর চেয়ে ছোট হয়, তাহলে সেটা অবাস্তব বৃত্ত, অর্থাৎ এটার কোনো এক্সিস্টেন্স নাই, এবং এক্স্যাক্ট জিরো হওয়ার মানে সেটা বিন্দু বৃত্ত বা পয়েন্ট সার্কেল। এবারে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ এবং এখান থেকে মূলত প্রশ্ন হয়ে থাকে, সেটা হচ্ছে এক্স ও ওয়াই অক্ষের ছেদাংশ। অর্থাৎ একটা বৃত্ত দেওয়া থাকবে বা বৃত্তের ইকুয়েশন দেওয়া থাকবে, সেই বৃত্তটা এক্স অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করে এবং ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করে। বিষয়টা কি রকম আমি যদি একটু এখানে দেখানোর চেষ্টা করি, যে এটা আমি মনে করে দিয়ে দিলাম যে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা। তো আমাদের একটা বৃত্ত, তো বৃত্তটা আমি জাস্ট চিন্তা করলাম বৃত্তটা এরকম। তো এখন এই বৃত্তটা এক্স অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করে, যদি আমাকে প্রশ্ন করা হয় যে এক্স অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করে, তো আমাকে জাস্ট ফোকাস রাখতে হবে যে এই বৃত্তটা এক্স অক্ষকে কোন দুইটা বিন্দুতে টাচ করে বা ছেদ করে। তো কোন দুইটা বিন্দু ছেদ করে আমি খুব ক্লিয়ার একদম দেখা যাচ্ছে একদম, যে এই বিন্দুতে একটা টাচ করেছে এক্স অক্ষকে এবং এই বিন্দুতে টাচ করেছে। যদিও বৃত্ত এখানে খুব একটা ভালো হয়নি। তো এই এ আর বি এর যে মধ্যবর্তী যে লেন্থটুকু, তার মানে আমি বলতে পারি যে এই বৃত্তটা এক্স অক্ষ থেকে এই এ বি এই অংশটুকু কর্তন করে, এবং এ বি এর লেন্থ যদি হয় এ বি এর লেন্থটা 5, তাহলে যদি প্রশ্ন করা হয় যে এই বৃত্তটা এক্স অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করে, आंसर 5। সিমিলারলি আমি যদি দেখি যে এই বৃত্তটা ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করছে, তাহলে এখানে খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ওয়াই অক্ষকে জাস্ট এই দুইটা বিন্দুতে কাট করে। তো এই দুইটা বিন্দুর
পয়েন্ট যদি একটা সি এবং একটা ডি হয়, তাহলে এটার এই বৃত্তটার ওয়াই অক্ষের কর্তিত অংশ হবে কত? ওয়াই অক্ষের কর্তিত অংশটুকু হবে সিডি। তো এখান থেকে প্রশ্ন প্রতি বছর হয়ে থাকে। আমরা এখন যে বিষয়টা দেখবো যে এই এক্স অক্ষ বা ওয়াই অক্ষের কর্তিত অংশটা আসলে কিভাবে বের করতে হয় বা কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো আমি এই সংক্রান্ত একটা চিত্র এখানে খেয়াল করি যে এটা আমাদের কোঅর্ডিনেট সিস্টেম, মূল বিন্দু ও, এক্স অ্যাক্সিস এক্স প্রাইম এবং ওয়াই অ্যাক্সিস ওয়াই প্রাইম। তো একটা বৃত্ত আমরা জাস্ট নরমালি অ্যাজিউম করে নিচ্ছি যে আমাদের এই বৃত্তটা আমাদের কাঙ্ক্ষিত বৃত্ত। তো এই বৃত্তটা এক্স অক্ষকে আমি জাস্ট বের করব এখন যে এই বৃত্তটার এক্স অক্ষে কর্তিত অংশ। তো এক্স অক্ষকে কোন দুইটা বিন্দুতে কাট করে? এই যে এই বিন্দুতে কাট করে, এবং আরেকটা বিন্দু যেটা সেটা হচ্ছে বি, এ এবং বি। এই এ বি এর এই লেন্থটুকুই আমার দরকার এই এ বি এর এই লেন্থটুকু, অর্থাৎ এই এ বি এই লেন্থটুকুই হবে আমাদের এই বৃত্ত থেকে এক্স অক্ষের কর্তিত অংশ। তো এটা বের করার জন্য আমি যে কাজটা করি সেটা এই বৃত্তের যেটা কেন্দ্র, আমি জাস্ট অ্যাজিউম করে নিলাম এটা আমাদের বৃত্তের কেন্দ্র। তো এটা যদি কেন্দ্র হয়, আমরা সবাই জানি নরমালি কেন্দ্রের কোঅর্ডিনেট কত? -g, -f। তো এটা যদি কেন্দ্র হয়, আমি জাস্ট যে কাজটা করব ছোটখাটো কিছু এখানে অঙ্কন করব, যেমন এ বি এর উপরে আমি একটা লম্ব টেনে দেব জাস্ট ও থেকে। সেই লম্বটা আমি মনে করতেছি ডি বিন্দুতে কাট করে। তাহলে এই ডি বিন্দুতে কাট করে, এখন ও থেকে এবং ও এও আমি যোগ করে দিব। তাহলে এটা যদি একটা বৃত্ত হয় এবং ও যদি সেন্টার হয়, তো ও এ এই লেন্থটুকু যে এই বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ, এটা বলার অপেক্ষা রাখে না, কারণ এই ও থেকে শুরু করে এই বৃত্তের পরিধির উপরে যে কোনো বিন্দু দূরত্বটাই তার ব্যাসার্ধ। তাহলে ও থেকে এ এই দূরত্বটা হবে ওই বৃত্তটার ব্যাসার্ধ। আমরা গত ক্লাসে দেখেছি কোন বৃত্তের ব্যাসার্ধ r √g² + f² - c। তো এটা যদি ব্যাসার্ধ হয়, কাজেই ও এ এই লেন্থটুকু হবে √g² + f² - c। এখান থেকে আরো ক্লিয়ার যে ওডি এই লেন্থটুকু আসলে কি, যেমন এই ডি বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, আর ও বিন্দুটার কোঅর্ডিনেট অর্থাৎ ও বিন্দুর কোডি যদি হয় f, সেটা হোক -f বা +f, বাট আমি যদি জাস্ট ওডি এর ডিসটেন্স এই লেন্থটুকু কল্পনা করি, তাহলে এই লেন্থটুকু জাস্ট হবে f। কারণ আমরা জানি কি, আমরা জানি যে x অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব, তার অর্থটা হচ্ছে ওই বিন্দুর কোটি, ওই বিন্দুর কোটিটাই হবে x অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব। তাহলে এখানে আমরা এই ত্রিভুজটা যদি একটু খেয়াল করি, যে ত্রিভুজ OAD, ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এবং এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই বাহু এবং এই বাহু, এই তিনটা নিয়ে যদি আমি ডিল করি, আমি এখান থেকে খুব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমি খুব ইজিলি এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে AD² + OD², AD² + OD² অতিভুজ স্কয়ার, অতিভুজকে AO আমি সুন্দর করে লিখতে পারি AO², পিথাগোরাস অনুযায়ী, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা এখান থেকে জাস্ট AD এই লেন্থটুকু বের করতে ইন্টারেস্টেড। কেন এই লেন্থ বের করতে ইন্টারেস্টেড? কারণ আমরা AD এর লেন্থ যদি ক্যালকুলেট করতে পারি, তাহলে AD ঠিক যত বড় এই AD এর সমপরিমাণ লেন্থ BD। এটা আমরা উপপাদ্যে পড়ে আসছি যে একটা বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই D বিন্দুটা AB এর একদম মধ্যবিন্দু। তো আমরা যদি সামহাউ AD এই লেন্থটুকু বের করতে পারি, তাকে জাস্ট 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিলে আমরা AB এই টোটাল লেন্থটুকু পেয়ে যাব। তো AD লেন্থ বের করতে আমরা ইন্টারেস্টেড। তো AD টাকে আমরা এক পাশে রেখে AD² = AO² - OD², ওই পাশে গেলে হবে -OD²। তো AD² বলতে কি বা AO² বলতে কি? AO কতটুকু? AOটাই তো এই বৃত্তের রেডিয়াস, আর রেডিয়াস কত? √g² + f² - c। এখন AO², তার মানে জাস্ট এটার উপরে স্কয়ার, অর্থাৎ স্কয়ার আর রুট ক্যান্সেল আউট হয়ে সিম্পলি থাকে g² + f² - c। দেন মাইনাস OD², OD বলতে কতটুকু? এই যে OD f, তাহলে এটা হবে OD² বা f²। এটা সমান কোন ভ্যালু সমান? AD² সমান এই ভ্যালু। তাহলে আমি যদি জাস্ট AD রাখতে চাই, শুধুমাত্র AD ভ্যালুটুকু আমি দেখতে চাচ্ছি, তাহলে সেটা হবে √g² + f² - c -f²। তো f² ক্যান্সেল হলে এই AD এই লেন্থটুকু যেটা থাকে √g² - c, √g² - c। এই √g² - c এইটা হবে জাস্ট AD এই লেন্থটুকু। তাহলে টোটাল AB লেন্থ কতটুকু হবে? এই AD এর ডাবল,
তাহলে এবি যে ভ্যালুটা হবে, যে এবি হবে আমাদের 2 ইনটু এবি, এডি এর ভ্যালু কত পাওয়া গেল, রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। তাহলে এবি টোটালটা কত হবে, 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। তাহলে এই ভ্যালুটাই হবে আমাদের এবি এর দৈর্ঘ্য, অর্থাৎ এক্স অক্ষের কর্তৃত্বাংশ 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। তাহলে এখন ব্যাপারটা যদি বলতো যে ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ কত, তখন আমি অটোমেটিক্যালি বুঝে যেতাম সেটা হতো 2 রুট ওভার এক্স অক্ষের কর্তৃত্বাংশ কত হয়েছে, 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, জি স্কয়ার মাইনাস সি। তো ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ কত হতো, 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। এটা হতো ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ। এবং এক্স অক্ষের কর্তৃত্বাংশ যেটা আমরা অলরেডি বের করে রাখছি সেটা হচ্ছে 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। এই দুইটা এক্সপ্রেশন দিয়ে আমরা একটা বৃত্ত যদি আমাদের দেওয়া থাকে, দিয়ে যদি বলা থাকে যে এই বৃত্তটা এক্স অক্ষের কর্তৃত্বাংশ কতটুকু বা ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ কতটুকু, তো আমরা জাস্ট এই দুইটা এক্সপ্রেশন দেখে খুব ইজিলি ওই বৃত্তের এক্স অক্ষের কর্তৃত্বাংশ এবং ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ, বা এক্স অক্ষ থেকে আসলে কতটুকু অংশ কর্তন করে বা ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করে, এই ব্যাপারটা খুব ইজিলি ডিটারমাইন করতে পারবো। অনেক সময় একটা ব্যাপার প্রশ্নে উল্লেখ করা থাকে যে একটা বৃত্ত ইকুয়েশন বের করতে বলে বা ক্যালকুলেট করতে বলে, তো বলা থাকে যে এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষ থেকে কোনো অংশ কর্তন করেনি, জাস্ট বলা থাকে যে এক্স অক্ষকে স্পর্শ করে বা ওয়াই অক্ষকে স্পর্শ করে, যে কোনো একটা বলা থাকতে পারে। তো একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, এর অর্থটা কি আসলে? এই বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে, যেমন আগের চিত্রে আমরা যে ব্যাপারটা দেখলাম এক্স অক্ষ থেকে কর্তন করে, কর্তন করা আর স্পর্শ করার মধ্যে পার্থক্যটা হচ্ছে যদি এক্স অক্ষ থেকে কর্তন করে সেক্ষেত্রে এক্স অ্যাক্সিসকে ওই বৃত্তটা দুইটা বিন্দুতে কাট করবে বা দুইটা কমন পয়েন্ট থাকবে এক্স অক্ষ এবং ওই বৃত্তের ভিতরে। আর শুধুমাত্র স্পর্শ করার অর্থটা কি, স্পর্শ করার অর্থটা হচ্ছে এক্স অক্ষ আর ওই বৃত্তটার ভিতরে এবার একটা মাত্র কমন পয়েন্ট থাকবে, জাস্ট এ চিন্তা করি, একটা মাত্র কমন পয়েন্ট। এখন একটা কমন পয়েন্ট থাকার অর্থটা কি, তাহলে ছেদাংশ কত, ছেদাংশ কি আসলে কিছু আছে? যেমন যদি এরকম হতো বৃত্তটা, তাহলে এখানে এক্স অ্যাক্সিসের ছেদাংশ কত, এই এ বি এই লেন্থটুকু। এখন জাস্ট মনে করো এই বৃত্তটাকে আমি আস্তে করে একটু উপরের দিকে ঠেলতে ঠেলতে এমন একটা পর্যায়ে নিয়ে আসছি যাতে এই সিচুয়েশন আসে। এখন এই সিচুয়েশন আসার অর্থটা কি, এই যে এ বি ছেদাংশ এটা আস্তে আস্তে কমতে 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 একদম কত হয়ে গেছে, জিরো। তার মানে একটা বৃত্ত এক্স অ্যাক্সিসকে স্পর্শ করার অর্থটা হচ্ছে তার এক্স অক্ষের কর্তৃত্বাংশটা জিরো। তো এক্স অক্ষের কর্তৃত্বাংশ কত ছিল, 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। তাহলে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করার অর্থটা হচ্ছে এই 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, এই প্রপার্টিটা জিরো। এখন এই প্রপার্টিটা জিরো হওয়ার অর্থ কি, 2টা তো ওই পাশে গেলে অটোমেটিক জিরো, দেন রুট ওভার ওই পাশে গেলেও জিরো, তাহলে জি স্কয়ার মাইনাস সি এই ভ্যালুটা জিরো। তো জি স্কয়ার মাইনাস সি এটা যদি জিরো হয় দেন আমি অটোমেটিক লিখতে পারি জি স্কয়ার ইকুয়াল টু সি। এই প্রপার্টিটা আমাদের অঙ্ক করার সময় অনেক বেনিফিট দিবে, অনেক গাণিতিক সুবিধা দিবে, যে একটা বৃত্ত অনেক সময় বলা থাকবে এক্স অক্ষকে স্পর্শ করে, সো আমরা অটোমেটিক এই ব্যাপারটা আমরা অ্যাক্সেস করতে পারবো সেক্ষেত্রে যে জি স্কয়ার ইকুয়াল টু সি। এখন কি হইতো যদি এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করতো, তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করার অর্থ কি, ওয়াই অক্ষ আর ওই বৃত্তের ভিতরে একটা মাত্র কমন পয়েন্ট থাকতো। তার অর্থটা আরও স্পেসিফিক বলা যেতে পারতো যে ওয়াই অক্ষের কর্তৃত্বাংশটা জিরো হতো, অর্থাৎ এই যে 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি, এটাই তো আমাদের ছিল যে ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ। তো এই ভ্যালুটা যেটা আসতো জিরো, এটা জিরো আসার অর্থ কি, এটা যারা বুঝছো তারা অটোমেটিক বুঝা উচিত, 2 ওই পাশে গেলে জিরো, রুট ওভারও গেলে জিরো, ফাইনালি থাকে এফ স্কয়ার মাইনাস সি ইকুয়াল টু জিরো, অর্থাৎ এফ স্কয়ার ইকুয়াল টু সি। তো এই দুইটা ব্যাপার আমরা অঙ্ক করার ক্ষেত্রে বা কোনো সমীকরণ সলভ করার ক্ষেত্রে অনেক গাণিতিক সুবিধা দেবে, যে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, তো সেক্ষেত্রে আমরা অটোমেটিক এইটা লিখতে পারবো যে জি স্কয়ার ইকুয়াল টু সি, এবং বৃত্তটা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে যেটা লেখা যাবে এফ স্কয়ার ইকুয়াল টু সি। এখন যদি বিষয়টা এমন হয় যে একটা বৃত্ত সেটা উভয় অক্ষকে স্পর্শ করে, উভয় অক্ষকে স্পর্শ করে বিষয়টা কীরকম, যে এমন একটা বৃত্ত যেটা এক্স অক্ষকেও স্পর্শ করছে ওয়াই অক্ষকেও স্পর্শ করছে, তাহলে সেক্ষেত্রে কি এর এক্স অক্ষের কর্তৃত্ব অংশও জিরো এবং ওয়াই অক্ষের কর্তৃত্ব অংশ সেটাও জিরো। তো সেক্ষেত্রে আমরা অটোমেটিক লিখতে পারতাম কি, যেমন এক্স অক্ষের কর্তৃত্ব অংশ জিরো হলে আমরা লিখতে পারি জি স্কয়ার ইকুয়াল টু সি, আবার ওয়াই অক্ষের কর্তৃত্ব অংশ জিরো হলে আমরা লিখতে পারি এফ স্কয়ার ইকুয়াল টু সি। তো যদি দুইটাতেই স্পর্শ করে তাহলে এক্স অক্ষের কর্তৃত্ব অংশও জিরো, ওয়াই অক্ষের কর্তৃত্ব অংশও জিরো, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো জি স্কয়ার ইকুয়াল টু এফ স্কয়ার ইকুয়াল টু সি।
এই ব্যাপারটা প্রশ্ন অনেক সময় বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের অনেক বড় গাণিতিক সুবিধা দিবে আর কি। এবার এই উদাহরণের সাহায্যে বিষয়টা পরিষ্কার হওয়া যাক। এখানে যে ব্যাপারটা বলা আছে যে একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে জাস্ট 2x² + 2y² + 8x + 4y + 2 = 0। এই বৃত্তের ইকুয়েশনে বলা আছে যে বৃত্তের x অক্ষের কর্তৃত্বাংশ কত, অর্থাৎ এই বৃত্তটা x অক্ষ থেকে ঠিক কী পরিমাণ অংশ কর্তন করে, ওই যে দুইটা বিন্দুতে যদি কাট করে তাহলে ওই AB এর লেন্থটুকু কত সেটা বের করতে বলছে। x অক্ষ না বলে y অক্ষেরও কর্তৃত্বাংশ বলতে পারো। তো আমরা যে ইকুয়েশনটা দেখে আসলাম যে x অক্ষের কর্তৃত্বাংশ কত ছিল, 2√g² - c। তো এটা দিয়ে আমরা খুব ইজিলি এটা ক্যালকুলেট করতে পারবো। তো আমাদের যেটা লাগবে 2√g² - c। তো g আর c এই দুইটার ভ্যালু আমাদের দরকার। এই দুইটা ভ্যালু কে দিবে আসলে? এই দুইটা ভ্যালু আমাদের ইকুয়েশন দিবে। তো ইকুয়েশন প্রোভাইড করা আছে 2x² + 2y² + 8x, এরকম একটা ইকুয়েশন। তো আমরা এই ইকুয়েশনটা নিয়ে আসলে ডিল করব না, আমরা এটার আরও সিম্পলিফাইড ফর্ম, অর্থাৎ এখানে বুঝতেই পারতেছো x² এবং y² এর সহগ আমরা 1 রাখবো। সেক্ষেত্রে আমাদেরকে 2 দ্বারা ভাগ করে দিতে হবে বা ডিভাইডেড করে দিতে হবে, বা 2 কমন নিলে যেটা পাওয়া যাবে x² + y² + 4x + 2y + 1 = 0। তো আমরা এই ফরম্যাটে রাখার পরবর্তীতে আমরা g এবং c এই দুইটা ভ্যালুকে ডিটারমাইন করতে পারবো। তো আমরা এটাকে আরও আদর্শ আকারে লিখব যে x² + y² + 2gx + 2fy + c = 0। আমাদের আদর্শ ইকুয়েশন যেটা ছিল যে x² + y² + 2, এইখানে কিছু একটা ভ্যালু বসবে এবং ওইটাই আমাদের জি এর মান। তো আমরা এখানে কি বসাবো, আমাদের আগের একটা উদাহরণ আমরা এই বিষয়টা ক্লিয়ার করছি। এখানে কোন ভ্যালুটা বসালে আমাদের এই মানে যেন কোনো ইফেক্ট না পড়ে, এখানে সবাই বুঝতে পারতেছে এখানে 2 বসাতে হবে। তেমনি এখানে কত বসাইতে হবে? এখানে বসাইতে হবে 1, কেননা এখানে 1 বসালে তবেই আমাদের এই ভ্যালুটা ঠিক থাকে 2y। আর কনস্ট্যান্ট ছিল +1, তার মানে এখানে আসলে 1। তো এখানে আমি খুব সিম্পল বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমাদের এই ভ্যালুটাই হবে আমাদের g, এই যে 1 এটাই হবে আমাদের f, এবং এখানকার 1 এটাই হবে আমাদের c। তাহলে আমাদের হাতে এখন g আছে, c, f সব কিছুই আমাদের হাতে। তো আমাদের x অক্ষের কর্তৃত্বাংশ বের করতে আর কোনো সমস্যা নাই। কর্তৃত্বাংশ কত হবে সেটা 2√g² - c। g বলতে কত? 2, তো 2² - c, c বলতে 1, 2² - 1, বা 2√2² বলতে আসলে 4 - 1 মানে 3, অর্থাৎ 2√3। এইটাই হবে আমাদের x অক্ষের কর্তৃত্বাংশ। এবং এই প্রবলেমটাই যদি বলতো যে y অক্ষের কর্তৃত্বাংশ কত, এখানে যদি x অক্ষ না বলে যদি বলতো যে y অক্ষের কর্তৃত্বাংশ কত, তো সেক্ষেত্রে আমরা কি করতাম? এই বৃত্তটার y অক্ষের কর্তৃত্বাংশ বললে আমরা যে কাজটা করতাম, যদি y অক্ষের কর্তৃত্বাংশ বলতো তখন আমরা বের করতাম 2√f² - c। তো আমাদের সবই জানা আছে, f জানা আছে, c জানা আছে, g জানা আছে, সবই জানা আছে। তাহলে y অক্ষের কর্তৃত্বাংশ হয়তো 2√f² - c। f বলতে কত? 1, অর্থাৎ 1² মানে তো 1 আসলে 1² মানে 1 মাইনাস c-ও 1। তো 1 - 1 কত? 0। 0কে 2 দ্বারা মাল্টিপ্লাই করা মানে কি? আরও একটা 0। অর্থাৎ এই বৃত্তটা আমাদের যে গিভেন বৃত্তর ইকুয়েশন দেওয়া ছিল, এই বৃত্তটা থেকে x অক্ষের কর্তৃত্বাংশ 2√3, এটা আমরা আগেই ক্যালকুলেট করছি, আর y অক্ষের কর্তৃত্বাংশ 0। তাহলে এখান থেকে আরও একটা মজার ব্যাপার, এই বৃত্তটা আসলে x অ্যাক্সিসকে টাচ করে নাকি y অ্যাক্সিসকে টাচ করে? y অক্ষের কর্তৃত্বাংশ 0, তার অর্থটা কি? এই বৃত্তটা আসলে y অক্ষকে টাচ করে বা স্পর্শ করে, আর x অক্ষ থেকে 2√3 পরিমাণ অংশ কর্তন করে।